হ্যালো ফ্রেন্ডস, বাইনি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জুলজির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা দেখবে যে সেকশন 5-এ ইকোনমিক জুলজি আছে এবং ইকোনমিক জুলজি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এবং আমার যেটা অ্যাজাম্পশন যেটা বলছে যে ইকোনমিক জুলজি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো। এবং ইকোনমিক জুলজির একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু পিসি কালচার। তোমাদের সিলেবাস আছে ইনডিউসড ব্রিডিং বা প্রণোদিত প্রজনন, কিন্তু পিসি কালচার তোমাকে ডিটেলসে পড়তে হবে, কারণ এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে একটি প্রশ্ন কিন্তু ভাইটাল হয়ে যায়। তো যেটা বলছিলাম যে পিসি কালচার তোমরা যেরকম সিকোয়েন্সে পড়বে, অনেকে এরকম ভাবে যে মৎস্য চাষ এটা আবার কি, এটা খুব সহজেই আমরা কভার করতে পারবো। দেখো, কিছু কিছু সায়েন্টিফিক এবং টেকনিক্যাল টার্ম আছে, এগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখাটা অত্যন্ত জরুরি। তো পিসি কালচার যখন পড়বে, কোন সিকোয়েন্সে পড়বে, প্রথমে তোমাকে পড়তে হবে ডিফারেন্ট টাইপের ফিশ সম্পর্কে। আজকে আমি সেগুলো নিয়েই আলোচনা করব। এবং তারপরেই পড়তে হবে যে মাছের যে রেয়ারিং করা হয় বা মাছকে যে প্রতিপালন করা হয়, এই প্রতিপালনের জন্য বিভিন্ন রকমের হাপা বা পন্ড ইউজ করা হয়, যেমন ব্রিডিং হাপা, হ্যাচিং হাপা, রেয়ারিং ট্যাঙ্ক, তো স্টকিং ট্যাঙ্ক, তো এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এবং তারপরে ইনডিউসড ব্রিডিং সম্পর্কে পড়তে হবে এবং মাছের বিভিন্ন ডিজিজ সম্পর্কেও পড়তে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করব পিসি কালচার প্রকৃতপক্ষে কি, এবং তার সঙ্গে সঙ্গে ভারতে তার স্টেটাস কি, এবং তার সঙ্গে সঙ্গে কোন ধরনের মাছ প্রধানত কালচারেবল মাছ, তো সেগুলো সম্পর্কেই আলোচনা করব। দেখো, অ্যাকুয়াকালচার মানে কি, জলেতে যে কোনো প্ল্যান্টস এবং অ্যানিমেলসকে যখন চাষ করা হয় তো তখনই তাকে আমরা বলবো অ্যাকুয়াকালচার। অনেক মানুষ এরকম আছেন যে অ্যালগিকেও কিন্তু এক্ষেত্রে কাল্টিভেশন করা হয়, অর্থাৎ জলজ উদ্ভিদ এবং প্রাণীর যে প্রতিপালন, তো তাকেই আমরা বলবো অ্যাকুয়াকালচার। তো অ্যাকুয়াকালচারের মধ্যে প্রন কালচার আছে, পার্ল কালচার আছে, মানে মুক্ত চাষ আছে, ফিশ কালচার আছে, ইত্যাদি ডিফারেন্ট টাইপের কালচার কিন্তু অ্যাকুয়াকালচারের মধ্যে পড়ে। এবং ভারতবর্ষে অন্তত অ্যানুয়াল প্রোডাকশন অফ ফিশ দেখতে পাচ্ছ যে কত টন অ্যানুয়াল প্রোডাকশন অফ ফিশ হয়, তবে তার মধ্যে ম্যাক্সিমাম যে প্রোডাকশন সেটা কিন্তু সমুদ্র থেকে আসে। মানে টোটাল যে প্রোডাকশন ভারতবর্ষে মাছের যে প্রোডাকশন হয় তার কিন্তু ম্যাক্সিমাম আমরা সমুদ্র থেকে পাই, এবং সেই জন্যই তো সমুদ্রকে রত্নাকর বলা হয়। তো 60 থেকে 70% অবটেইন ফ্রম দ্য সি এবং 30% অবটেইন ফ্রম ফ্রেশ ওয়াটার, এবং মানুষ প্রধানত চাষ করে এটাকে সায়েন্টিফিক ওয়েতে প্রধানত মানুষ চাষ করে। তো পিসি কালচার মানে কি, পিসি কালচার মানে হচ্ছে ব্রিডিং অ্যান্ড রেয়ারিং অফ দ্য ফিশেস বাই এমপ্লয়িং আর্টিফিশিয়াল মেথডস উইথ সায়েন্টিফিক টেকনিক ফর ইকোনমিক্যাল ভ্যালু ইজ কল্ড পিসি কালচার। তার মানে মৎস্য চাষ। তাহলে আমরা যেটা দেখলাম যে অ্যাকুয়াকালচার কিন্তু ডিফারেন্ট রকমের হতে পারে, তার মধ্যে আমরা আজকে পড়ছি কিন্তু মৎস্য চাষ। তো মৎস্য চাষ মানে কি, ব্রিডিং অ্যান্ড দ্য রেয়ারিং অফ দ্য ফিশেস, মানে মাছের প্রজনন ঘটানো হবে। দেখো, ন্যাচারালি মাছ যখন রিপ্রোডাকশন করে তো সে কিন্তু রিপ্রোডাকশনে অতটা ইন্টারেস্টেড হয় না, এবং সেই জন্যই সায়েন্টিফিক ওয়েতে তাকে রিপ্রোডাকশন করানো হয়, এবং সেই প্রসেসকেই আমরা বলবো ব্রিডিং। এবং তার সঙ্গে সঙ্গে মাছকে কিন্তু ভালো করে প্রতিপালন করতে হবে, এবং তার জন্য বিজ্ঞানসম্মত টেকনিক ইউজ করতে হবে। তো এই যে প্রসেস, তো একেই আমরা বলবো পিসিকালচার। সো ইট ইজ আ ফর্ম অফ অ্যাকুয়াকালচার, মানে অ্যাকুয়াকালচারেরই কিন্তু পিসিকালচার একটা ভাগ। এবার একটু স্টেটাস দেখে নাও। বলছে অ্যাকর্ডিং টু ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসার্চ। তাহলে ন্যাশনাল ব্যুরো অফ ফিশ জেনেটিক রিসার্চ কোথায় আছে? লখনৌতে। ভারতবর্ষের লখনৌতে এই সংস্থা আছে, এবং এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2200 ফিশ স্পিসিস ইন ইন্ডিয়া, মানে সমগ্র ভারতবর্ষে অন্তত 2200 প্রজাতির মাছ আছে, তার মধ্যে 400 স্পিসিস আর কালচার্ড। তার মানে তার মধ্যে 400 প্রজাতিকে প্রধানত কালচার করা হয়, চাষ করা হয়। এবং 1440 মেরিন ওয়াটার স্পিসিস, মানে 2200 যে মাছ আছে, 2200 প্রজাতির যে মাছ আছে, তার মধ্যে 1440টা প্রজাতি প্রধানত মেরিন ওয়াটারে পাওয়া যায়, এবং 544টা ওয়ার্ম ওয়াটারে পাওয়া যায়, এবং 73টা কোল্ড ওয়াটারে পাওয়া যায়। এবং টোটাল ওয়ার্ল্ডে তাহলে ফিশের পপুলেশন বা স্পিসিস কত? 24,618, রাইট? তাহলে টোটাল ওয়ার্ল্ডে 24,618 প্রজাতির মাছ পাওয়া যায়, তার মধ্যে ভারতবর্ষে কিন্তু 2200 প্রজাতির মাছ পাওয়া যায়। ইন্ডিয়া র্যাঙ্ক 3rd ইন ফিশ প্রোডাকশন। তাহলে টোটাল পৃথিবীতে বিভিন্ন কান্ট্রি কিন্তু ফিশ প্রোডাকশন করে, তার মধ্যে ভারতবর্ষর যে র্যাঙ্ক, তো সেটাই হচ্ছে 3rd, এবং 4.4% অফ দ্য ওয়ার্ল্ড টোটাল ফিশ প্রোডাকশন, রাইট? এরপরে দেখো মেন এডিবল ফিশ ইন ইন্ডিয়া, মানে বিভিন্ন রকমের মাছ তো আমরা দেখলাম। এই সমস্ত মাছই যে খাদ্য হিসেবে গ্রহণ করা হয় এরকম নয়। তো ভারতবর্ষে যে সমস্ত মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করা হবে বা কালচার করা হবে, তো সেগুলো সম্পর্কেই এবার আমরা আলোচনা করবো। আজকের ভিডিওতে মেনলি এটাই আলোচনা করব। তবে যে সমস্ত মাছকে কালচার করা হবে তাদের মধ্যে কি কি ক্যারেক্টার থাকতে হবে, তারা যদি ভেজিটেরিয়ানিয়ান হয় তাহলে খুব ভালো হয়, মানে ফাইটোপ্ল্যাঙ্কটনকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করবে, এবং গ্রোথ রেট তাদের খুব বেশি হতে হবে, এবং ক্যান টেক দ্য আর্টিফিশিয়াল ফুড। তার মানে আর্টিফিশিয়াল ফুড, মানুষ তাদেরকে কোনো ফুড যদি প্রোভাইড করে, তার গ্রোথ ঘটাতে চায়, তাহলে সেটা
সেই ক্যাপাবিলিটি তার থাকতে হবে, যে আর্টিফিশিয়াল খাদ্য গ্রহণের ক্ষমতা তার থাকতে হবে। এবং কাতলা, রুই মানে লেবিও রোহিত এবং মৃগেল 87% অফ দ্য ফিশ কালচার, মানে ভারতবর্ষে যত মাছকে চাষ করা হয় বিভিন্ন প্রজাতির, তার মধ্যে 87% কিন্তু এই তিনটি মেজর কার্পকে চাষ করা হয়, যেমন কাতলা, রুই এবং মৃগেল। এছাড়া আরও বিভিন্ন রকমের মাছকে চাষ করা হয়, যেমন ক্ল্যারিয়াস বাট্রাকাস মানে মাগুর মাছ, ওয়ালাগো আট্টু মানে লাচি মাছ, এবং হেটারোপনিস্টিস ফসিলিস মানে শিঙ্গি মাছ, বিভিন্ন ক্যাটফিশ আছে, তো এগুলোকেও কিন্তু প্রধানত চাষ করা হয়। এবং ক্যাটফিশ বলতে বার্বেল সারাউন্ড দ্য মাউথ ওপেনিং, তো ক্যাটফিশ হলো প্রধানত সেগুলোই, আমরা জানি যে মাগুর, শিঙ্গি মাছের মুখের চারদিকে বার্বেল থাকে, অনেকটা বিড়ালের যেরকম গোঁপ থাকে তো সেরকম বার্বেল থাকে, তো সেই জন্যই তাদেরকে আমরা ক্যাটফিশ বলবো। তো এগুলোও প্রধানত আমরা চাষ করতে পারি। এবং এইমস অফ ফিশ কালচার, ফিশ কালচারের কী কী টার্গেট আছে, বিভিন্ন রকমের টার্গেট আছে, এগুলো আমি আর পড়ছি না, যেটা মেন ইম্পর্টেন্ট অংশ তো সেগুলোই পড়বো। দেখো প্রধানত মাছ যে অংশ মানে মাছের যে চাষ করা হয়, প্রধানত এই মাছকে আমরা 3 রকমভাবে ভাগ করব, মানে যাদেরকে কালচার করা যাবে তো সেই রকমের ফিশকে প্রধানত 3টে ক্যাটাগরিতে ভাগ করব। একটি ইন্ডিজিনাস অর দ্য নেটিভ ফিশ, মানে এগুলো কিন্তু টোটাল ভারতবর্ষের মাছ, অন্য কোনো দেশ থেকে তাদেরকে আমদানি করা হয়নি, অর্থাৎ এগুলোকে আমরা বলবো দেশীয় মাছ। যেমন এগুলো ফ্রেশ ওয়াটার মেজর কার্প, যে সমস্ত মাছগুলো পুকুরে থাকে যেগুলো মেজর কার্প, তো সেগুলোকেই আমরা বলবো ইন্ডিজিনাস অর নেটিভ ফিশ। এবং এক্সোটিক ফিশ কোনগুলো? এক্সোটিক ফিশ মানে বিদেশাগত মাছ, মানে যেগুলোকে বাইরে থেকে আমদানি করা হয়েছে, যেমন অন্যান্য কান্ট্রি থেকে, যেমন মাইনর কার্প আছে, কিছু মিরর কার্প আছে, চাইনিজ কার্প আছে ইত্যাদি, তো এগুলোই হচ্ছে এক্সোটিক ফিশ। এবং সল্ট ওয়াটার ফিশ বাট অ্যাক্লিমেটাইজড ইন দ্য ফ্রেশ ওয়াটার, কিছু কিছু মাছ আছে যেগুলো প্রধানত সমুদ্রের জলে থাকে কিন্তু সেগুলো ফ্রেশ ওয়াটারে নিজেদেরকে মানিয়ে নিয়েছে, তাহলে এই 3 ধরনের মাছকে কিন্তু আমরা কালচার করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কাল্টিভেবল স্পিসিস অফ ফিশ, মানে কোন সমস্ত মাছগুলোকে প্রধানত চাষ করা যায়। দেখো কার্প কাকে বলে, প্রথমে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে কার্প। কার্প মানে হচ্ছে ফ্রেশ ওয়াটার যে সমস্ত ফিশ থাকে তো তারাই হচ্ছে কার্প, এবং তারা যে ক্লাসের অন্তর্গত সেটাই হলো অস্টিকথিস এবং অর্ডার সাইপ্রেনিফর্মিস। দেখো সুপার ক্লাস স্পিসিসের আন্ডারে 2টো ক্লাস আছে, একটা কনড্রিকথিস এবং আর একটা অস্টিকথিস। অস্টিকথিস মানে অস্থিযুক্ত মাছ এবং কনড্রিকথিস মানে তরুণাস্থিযুক্ত মাছ, যেমন শার্ক। তাহলে যে সমস্ত মাছগুলো কার্প তো তারা প্রধানত ফ্রেশ ওয়াটার ফিশ স্পিসিস, এরা প্রধানত স্বাদু জলে থাকে মানে পুকুরে থাকে, এবং বডি কভার্ড বাই সাইক্লয়েড ফিনস, মানে সাইক্লয়েড এক্ষেত্রে স্কেল হবে, তাহলে বডি প্রধানত সাইক্লয়েড আঁশ দিয়ে ঢাকা থাকে, এবং এক্সেপ্ট দ্য হেড রিজিয়ন, এদের মাথাতে কিন্তু কোনো রকম এক্ষেত্রে আঁশ থাকে না। আমি যেটা পড়ছি বা বলছি যেটা তোমাদেরকে, সেটা হচ্ছে কার্পের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। মুভিং বাই সুইম ব্লাডার দিয়ে এরা মুভ করতে পারে, এবং ডোন্ট হ্যাভ টিথ অ্যান্ড অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গ্যান। তো এই যে কার্প আছে, এই কার্পকে প্রথমত আমরা 2টো ক্যাটাগরিতে ভাগ করি, একটা মেজর কার্প এবং আর একটা মাইনর কার্প। 87% কিন্তু কার্প ভারতবর্ষে চাষ করা হয়। তো মেজর কার্পের সাইজ অনেক বড় হবে, এবং মাইনর কার্প যেগুলো আছে তাদের সাইজ অনেক ছোট হয়, এবং এদের ওয়েট কিন্তু অনেক বেশি হয়। এবং মাইনর কার্প যেগুলো ছোট ছোট যে মাছ আছে তো তাদের ওয়েট কিন্তু কম হয়, এবং মেজর কার্পের গ্রোথ রেট অনেক বেশি হয়, খুব দ্রুত এরা বাড়ে। আর মাইনর কার্প যেগুলো আছে তাদের গ্রোথ রেট অনেক কম হয়। এবং মেজর কার্প যেগুলো আছে তারা মোর প্রোটিন এবং মোর নিউট্রিশনাল ভ্যালু, তাদের মাছ তো আমরা জানি যে আমাদেরকে প্রোটিন প্রোভাইড করে, তাহলে মেজর কার্পের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, কিন্তু মাইনর কার্প যেগুলো আছে তাদের মধ্যে লেস প্রোটিন পাওয়া যায়। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে মেজর কার্প যেগুলো আছে তারা ফ্লোয়িং ওয়াটারে প্রধানত ডিম পারে, অর্থাৎ মাছের ডিম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন সংস্থা মাছের ডিম প্রধানত যারা ফার্মার তাদেরকে প্রোভাইড করেন। তো যেগুলো মেজর কার্প আছে তারা কিন্তু ফ্রেশ মানে ফ্লোয়িং ওয়াটারে ডিম পারে, এদের ডিম পারার জন্য জলকে কিন্তু ফ্লো হতে হবে। আর মাইনর কার্প যেগুলো আছে তারা প্রধানত স্ট্যাগনেন্ট ওয়াটারে প্রধানত ডিম পারে, মানে যে জল প্রধানত স্থায়ী, যার কোনো মুভমেন্ট হচ্ছে না, তো সেই জায়গাতে এরা ডিম পারে। তো মেজর কার্পের এক্সাম্পল হচ্ছে লেবিও রোহিতা, আর মাইনর কার্পের যে এক্সাম্পল তো সেটাই হচ্ছে লেবিও বাটা, রাইট। এরপরে দেখো যেটা বলছিলাম যে ইন্ডিজিনাস স্পিসিস অফ ফিশ, মানে মাছের যে দেশীয় যে প্রজাতি, এগুলো এই সমস্ত প্রজাতির মাছগুলো কেবলমাত্র ভারতবর্ষেই পাওয়া যায়। যেমন আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে কার্প। কার্পকে আবার 2টো ভাগে ভাগ করা হয়, মেজর এবং মাইনর কার্প। তবে তার মধ্যে কার্পের মধ্যে যেগুলোকে চাষ করা হয় তাদের একটু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমাদের দেখে নিতে হবে। যেমন লেবিও রোহিতা বা রোহু, তোমরা জানো যে রুই মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো লেবিও রোহিতা হচ্ছে মোস্ট কমন কার্প এবং ফাউন্ড প্লেন অফ ইন্ডিয়া এক্সেপ্ট সাউদার্ন পার্ট ইত্যাদি, এই সমস্ত বিষয় আছে। তবে লেবিও রোহিতার যেটা ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা হচ্ছে যে বার্বেলস ফিবলি ডেভেলপ, এদের মুখে দুদিকে বার্বেল থাকে কিন্তু সেই বার্বেলগুলো অনেক ছোট হয়।
এবং ইয়ঙ্গার ফ্রাই ক্যান টেক জু প্ল্যাঙ্কটন, মানে কোন মাছের কি খাবার সেগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে আইডিয়া রাখতে হবে। অর্থাৎ এই মাছ যখন ছোট থাকে তখন তারা জু প্ল্যাঙ্কটন মানে ছোট ছোট প্রাণী খায়, কিন্তু যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন তারা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে, রাইট। এবং ফেকান্ডিটি গ্রেটার দ্যান দ্য কাতলা, কাতলার থেকে এদের ডিম পাড়া, ফেকান্ডিটি মানে কি কোনো ফিমেল তার সমগ্র লাইফ টাইমে যে পরিমাণ ডিম পারে তাহলে এদের ফেকান্ডিটি রেট কিন্তু অনেক হাই হয়, ওকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ফ্রাইস ক্যান বি ট্রান্সপোর্টেড লং ডিস্টেন্সেস উইদাউট মর্টালিটি। অনেক সময় মাছের বাচ্চাকে আমরা বা ফ্রাইকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি মানে পুকুরে প্রতিপালন করার জন্য। তো এক্ষেত্রে এই ট্রান্সপোর্টেশনের সময় এদের কিন্তু অতটা পরিমাণে মর্টালিটি ঘটে না, অর্থাৎ এদের লাইফ অনেকটা শক্ত হয়, যেটাকে বলা যায় মানে সহজে এরা মারা যায় না। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাতলা। দেখো অ্যাটেইন ম্যাক্সিমাম লেন্থ আপ টু 180 সেন্টিমিটার এবং এদের বডি ডিপ হয়। কাতলা মাছকে আমরা জানি যে এদের মাথাটা অনেকটা বড় হয়, এটা আমরা জানি। এবং তার সঙ্গে সঙ্গে দেখো ইয়ং ফিড ওয়াটার ফ্লিজ, মানে এদের যখন এরা ছোট অবস্থাতে থাকে বা মাছ যখন খুব ছোট থাকে তখন জলজ বিভিন্ন পোকামাকড় খায় এবং এরা কিন্তু ভেরি স্ট্রং ফিশ, খুব শক্তিশালী মাছ এবং ক্যান জাম্প ওভার দ্য ফিশিং নেট। এমনকি আমরা যখন মাছ ধরি তখন সেই মাছের জাল থেকে এরা কিন্তু জাম্প করে বাইরে বের হতে পারে, রাইট। সুতরাং এগুলোই হচ্ছে কাতলা মাছের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এবং মাছের যদি আমরা হ্যাবিটেট দেখি যে কাতলা, রুই এবং মৃগেল, কাতলা সবসময় জলের ওপরের স্তরে থাকে, রুই মাছ মাঝের স্তরে থাকে এবং মৃগেল মাছ সবসময় নিচের স্তরে থাকে। এবং তাদের যে হ্যাবিটেটের উপর বেশ করে প্রধানত মাছকে কম্পোজিট ফিশ কালচার করা হয়, আমরা পরে দেখব কম্পোজিট ফিশ কালচার সম্পর্কে। তারপরেই দেখো যেটা আছে তো সেটাই হচ্ছে সিরহিনাস মৃগালা, মানে মৃগাল মাছ। এদের মাউথ কিন্তু অনেক ওয়াইডার হয় এবং এদের লিপস অনেক থিন হয় এবং অ্যাডাল্ট টেক ডিকেইং ম্যাটার। ভালো করে মাথায় রাখবে, এদের অ্যাডাল্ট প্রধানত মৃত বিভিন্ন পচা গলা বস্তু প্রধানত খেয়ে বেঁচে থাকে। তাহলে যেগুলো কাল্টিভেবল যে সমস্ত স্পিসিস আছে, যেগুলো ইন্ডিজিনাস যে সমস্ত মাছ বা দেশীয় যে মাছ আছে, রুই, কাতলা, মৃগেলের ক্যারেক্টারিস্টিক ফিচার্স কিন্তু তোমাদেরকে ভালো করে জানতে হবে। এরপরেই দেখো লেবিও কালবাসু আছে। সো লেবিও কালবাসুর এলংগেটেড বার্বেলস প্রেজেন্ট। তাহলে বার্বেল কোন কোন স্পিসিসে থাকবে? লেবিও রোহিতা এবং লেবিও কালবাসু। মুখের দুদিকে দুটো বার্বেল থাকে, সুঁড়ের মতো অংশ থাকে। এছাড়া আরও বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে। এবার দেখো দ্য মেজর কার্ভ কাতলা ইস টু রুই ইস টু মৃগেল 3:3:4 গিভ দ্য স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। যখন কোনো একটা পুকুরে শুধুমাত্র দেশীয় মাছকে চাষ করা হয় তো তখনই তাকে আমরা বলবো কম্পোজিট ফিশ কালচার, কিন্তু এক্ষেত্রে রেশিওকে কিন্তু মেনটেন করতে হয়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ 3 ভাগ তুমি যদি কাতলা মাছ দাও তাহলে 3 ভাগ রুই মাছ দিতে হবে এবং 4 ভাগ প্রধানত মৃগেল মাছ দিয়ে যদি আমরা চাষ করি, কম্পোজিট ফিশ কালচার করি, তাহলে সেটা কিন্তু অনেক ভালো রেজাল্ট দেবে। এবং বার্বেলস আর সেন্সরি অর্গ্যান, এই যে আমি বলছিলাম যে লেবিও রোহিত এবং লেবিও কালবাসুতে বার্বেল থাকে, তো এই বার্বেল প্রকৃতপক্ষে কি? দেখো বার্বেলস আর সেন্সরি অর্গ্যান, এটা প্রধানত সেন্সরি অর্গ্যান বা এদের টেস্ট বার্ড ফাউন্ড ইন কার্প, মানে রুই এবং কালবাসু, লেবিও রোহিত এবং কালবাসুতে প্রধানত বার্বেল থাকে। এরপরে দেখো এরপরে কিছু ক্যাটফিশ সম্পর্কে আমরা দেখে নেব। বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন রকমের হতে পারে, তো সেগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া রাখতে হবে। তো ক্যাটফিশ মানে কি? ক্যাটফিশের যে অর্ডার আছে তো সেটাই হলো সিলুরিফর্মিস এবং এদের যে প্রমিনেন্ট বার্বেলস থাকে উইচ রিজেম্বলস অফ দ্য ক্যাটস হুইস্কার্স, মানে বিড়ালের যেরকম গোঁফ থাকে তো এই ক্যাটফিশের সেরকম হুইস্কার্সের মতো এরকম স্ট্রাকচার থাকে, তো তাকেই আমরা বলবো বার্বেল। এবং এদের যে হেড থাকে সেটা হচ্ছে বনি, মানে মাথাতে প্রচুর, এদের মাথাটা খুব শক্ত হয়। যেমন এক্সাম্পল হচ্ছে ক্যাটফিশের এক্সাম্পল হচ্ছে ওয়ালাগো আট্টু। তো ওয়ালাগো আট্টুকে ফ্রেশ ওয়াটার সার্কও বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখো আরও কিছু আছে, কিছু স্পিসিস আছে যেমন মিস্টাস সিনঘালা অর ট্যাংরা মাছ, যেটাকে বলা হচ্ছে ট্যাংরা। আমরা ট্যাংরা তো অনেক সময় খাই। তাহলে বডি ব্রাউন অন দ্য ডরসাল বাট সিলভারি অন দ্য ল্যাটারাল। প্রিডেটার, এরা প্রধানত অন্যান্য মাছকেও অনেক সময় খেয়ে নেয় এবং এগস গার্ডেড বাই দেম, এই যে ট্যাংরা মাছ আছে তারা তাদের নিজেদের ডিমকে পাহারা দেয়। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেটারোপনিস্টিস ফসিলিস। তো হেটারোপনিস্টিস ফসিলিস মানে কি? হেটারোপনিস্টিস ফসিলিস মানে হচ্ছে শিঙ্গি। সো দিস ইজ অলসো কল্ড অ্যাজ দ্য এশিয়ান স্টিঙ্গিং ক্যাটফিশ অর একে আমরা বলবো ফসিল ক্যাট।
যেহেতু এরা প্রচুর পরিমাণে কাঁটা মারে এবং শিঙি মাছ যদি কাঁটা মারে তাহলে প্রচুর যন্ত্রণা হয় আমাদের, তো সেই জন্য এদেরকে অনেক সময় বলা হয় স্টিঙ্কিং ক্যাটফিশ। ওকে, অ্যান্ড ক্যান টলারেট ব্র্যাকিশ ওয়াটার, অনেক সময় কিছুটা নোনতা জলও কিন্তু এরা টলারেট করতে পারে এবং এরা অমনিভোরাস হয়, মানে যে কোনো রকমের খাবার এরা খায়। এবং পয়জন ফ্রম এ গ্ল্যান্ড অন ইটস পেক্টোরাল ফিনস, আমরা জানি যে শিঙ্গি মাছ কাঁটা মারে, অ্যাকচুয়ালি এদের পেক্টোরাল ফিনে প্রধানত এই পয়জন থাকে। এবং টু লাং লাইক এয়ার টিউব, দেখো এদের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান যেটা, তো সেটাই হচ্ছে এয়ার টিউব বা যাকে আমরা বলবো শ্বাস নল, এটাই হচ্ছে এদের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান। যেহেতু এদের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান থাকে, সেই জন্য জল ছাড়াও কিন্তু এরা দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে। শিঙ্গির পরেই যার কথা আমাদের মনে আসে, তো তার নামই হচ্ছে মাগুর মাছ, ক্ল্যারিয়াস বাট্রাকাস অর মাগুর। তো একে বলা হয় ওয়াকিং ক্যাটফিশ এবং ক্যান উইগল অ্যাক্রস দ্য ড্রাই ল্যান্ড বাই পেক্টোরাল ফিন। তার মানে এই যে মাগুর মাছ আছে, এরা প্রধানত ড্রাই ল্যান্ডের মধ্যে দিয়ে যেতে পারে তাদের পেক্টোরাল ফিনের সাহায্যে, এবং ফাউন্ড ইন মাড, প্রধানত কর্দমাক্ত জায়গাতে এদেরকে পাওয়া যায়। ইলংগেটেড পেক্টোরাল ফিন উইথ স্ট্রং স্পাইন্স, এদের যে পেক্টোরাল ফিন আছে সেটা অনেক বড় হয় এবং সেখানে কাঁটা থাকে, এবং এদের যে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, তো সেগুলোকেই আমরা বলবো আর্বোরেসেন্ট অর্গান। দেখো এখন দেখবে যে অনেক সময় শিঙ্গি মাছকেও চাষ করা হচ্ছে, মাগুর মাছকেও চাষ করা হচ্ছে। তাহলে শুধুমাত্র ইন্ডিজিনাস যে সমস্ত মাছগুলো আমরা দেখছি, যেমন লেবিওরোহিতা, একে চাষ করা হয়, তার সঙ্গে সঙ্গে কাতলা মাছকে চাষ করা হয়, কালবোস মাছকে চাষ করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্যাটফিশকেও কিন্তু চাষ করা হচ্ছে এখন, রাইট। এরপরে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে লাইভ ফিশ। দেখো দে রিটেইন এগ ইনসাইড দ্য বডি অ্যান্ড গিভ দ্য বার্থ টু লাইভ। তাহলে এরা কিন্তু এদের ডিমকে প্রধানত প্রোটেক্ট করে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় এরা কিন্তু সন্তানকেও এরা কিন্তু প্রোটেকশন দেয়। যেমন চানা পাংটেটাস, তো যার নাম হচ্ছে ল্যাটা মাছ নামে সেটা বিখ্যাত। সো অলসো কল দ্য স্পটেড স্নেক হেড, এবং প্রিফার টু লাইভ ইন দ্য স্ট্যাগনেন্ট ওয়াটার। তাহলে ল্যাটা মাছ প্রধানত সেই জায়গাতে থাকে যেখানে জল প্রধানত ফ্লো করে না, স্ট্যাগনেন্ট ওয়াটারে প্রধানত এই ল্যাটা মাছকে আমরা দেখতে পাই। কার্নিফোরাস এবং টেক অ্যাকোয়াটিক ইনসেক্ট, যেমন চানা মারুলিয়াস মানে শোল মাছ, এবং তার সঙ্গে সঙ্গে চানা স্ট্রায়াটাস মানে শ্যাওরা। তো আমরা প্রধানত কথাতেই আমরা বলি যে শোল, শ্যাওরা এবং ল্যাটা। তাহলে শোল, শ্যাওরা এবং ল্যাটা এদের প্রত্যেকের কিন্তু যেটা জেনাস, তো সেই জেনাস কিন্তু একই, মানে চানা। এবং চানা পাংটেটাস মানে ল্যাটা, এবং চানা মারুলিয়াস মানে হচ্ছে শোল, এবং চানা স্ট্রায়াটাস মানে হচ্ছে শ্যাওরা। এরপরে যেটা আছে অত্যন্ত ওয়ার্ল্ড ফেমাস মাছ, তো তার নাম হচ্ছে অ্যানাবাস টেস্টোডিনিয়াস। অ্যানাবাস টেস্টোডিনিয়াসকে বলা হচ্ছে কই মাছ, এবং একে বলা হয় ক্লাইম্বিং পার্টস। এবং অ্যাম্ফিবিয়াস ফ্রেশ ওয়াটার ফিশ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্ন দিতে পারে যে কোনটা অ্যাম্ফিবিয়াস ফ্রেশ ওয়াটার ফিশ, তাহলে যে আনসার হবে তো সেটাই হচ্ছে কই মাছ। কারণ কই মাছ অনেকটা দূর তারা অতিক্রম করতে পারে এবং দীর্ঘ সময় তারা কিন্তু জল ছাড়া বেঁচে থাকতে পারে। এবং ফাউন্ড এস্টুয়ারি অ্যান্ড দ্য ফ্রেশ ওয়াটার ইন ইন্ডিয়া, এবং এরাও কিন্তু কার্নিভোরাস হয়, মানে মাংসাশী হয়। রিপোর্টেডলি লিভ ওয়াটার টু সার্চ দ্য আর্থওয়ার্ম, অর্থাৎ এরা প্রধানত জল ত্যাগ করে, মানে জল থেকে অনেকটা সময় এরা ডাঙাতে কাটায়। ডাঙাতে এরা যে আসে একটা পুকুর থেকে আর একটা পুকুরে আসে, নট অনলি রিপ্রোডাকশন, এছাড়া এদের যে খাবার আর্থওয়ার্ম, সেই আর্থওয়ার্মকেও খুঁজতে এরা কিন্তু ডাঙাতে আসে। এবং ক্যান সার্ভাইভ আউট অফ ওয়াটার ইন ময়েস্ট এয়ার ফর 6 days, তাহলে জল ছাড়া এরা কিন্তু 6 দিন পর্যন্ত বাঁচতে পারে। এবং এদের যে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, তো সেটাই হচ্ছে ল্যাবিরিনথাইন অর্গান। প্রত্যেকটা মাছের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান এবং তাদের ফিডিং হ্যাবিট কিন্তু পড়ে রাখতে হবে। এছাড়া দেখো মেরিন ফিশ যেগুলো আছে, প্রথম যে মেরিন ফিশ আছে তো তার নাম হচ্ছে হিলসা, মানে ইলিশ মাছ, যেটা তোমরা জানো। সো দিস ইজ ফাউন্ড ইন কোস্টাল ইন্ডিয়া। কোস্টাল ইন্ডিয়া মানে কি, প্রধানত সমুদ্রের কাছে যে রিজিয়ানসগুলো আছে, কোস্টাল রিজিয়ান আছে, সমুদ্রের চারপাশে যে উপকূলবর্তী যে অঞ্চল আছে, তো সেই সমস্ত জায়গাতে এদেরকে পাওয়া যায়। এবং ন্যাশনাল ফিশ অফ বাংলাদেশ অ্যান্ড দ্য স্টেট ফিশ অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে বাংলাদেশের এটা জাতীয় মাছ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের এটা কিন্তু স্টেট ফিশ, ইলিশ মাছ। 97% ওয়ার্ল্ডস টোটাল ইলিশ সাপ্লাই ফ্রম বাংলাদেশ। টোটাল ওয়ার্ল্ডে যত ইলিশের সাপ্লাই হয় তার 97% কিন্তু বাংলাদেশ থেকেই আসে। এর সঙ্গে সঙ্গে দেখো এই যে মাছ আছে এটা কিন্তু অ্যানাড্রোমাস মাছ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাড্রোমাস মাছ হলো সেইগুলোই, দ্য ফিশ ইজ মেরিন, এরা প্রধানত সমুদ্রে থাকে, বাট কাম ইন রিভার টু স্পন অ্যান্ড আফটার স্পনিং রিটার্ন টু সি। তাহলে এরা প্রধানত সমুদ্রে থাকে এবং নদীতে এরা কেন আসবে, নদীতে এরা প্রধানত প্রজননের জন্য আসে এবং আফটার তাদের স্পনিং তারা কিন্তু আবার কিন্তু তারা সমুদ্রে ফিরে যায়। তো এই টাইপের যে মাছ আছে তো সেগুলোকেই আমরা বলবো অ্যানাড্রোমাস মাছ।
এছাড়া মেরিন যে ফিশ আছে যেমন স্যালমন মাছ আছে, তো স্যালমন মাছকে প্রধানত আমরা ইস্ট এবং ওয়েস্টে আমরা দেখতে পাই, ইস্ট এবং ওয়েস্ট প্রধানত কোস্টে আমরা দেখতে পাই। সার্ডিন মাছ আছে যেমন ওয়েস্ট এবং সাউথ কোস্টে দেখতে পাই। এবং এছাড়া আরো বিভিন্ন রকমের মাছ আছে যেমন পমফ্রেট মাছ আছে, অ্যাঙ্গুইলা মাছ আছে যেটাকে বলা হচ্ছে ইল এবং ম্যাকারেল। তাহলে প্রধানত ভারতবর্ষে এই সমস্ত মাছগুলোই প্রধানত পাওয়া যায় এবং এগুলো সব কিন্তু এডিবল ফিশ। এক্সোটিক ফিশকেও কিন্তু ভারতবর্ষে চাষ করা হয়। দেখো, এক্সোটিক ফিশ মানে বিদেশাগত মাছ, ইম্পোর্টেড ফ্রম দ্য ফরেন কান্ট্রি, মানে বিদেশ থেকে যে সমস্ত মাছকে প্রধানত ইম্পোর্ট করা হয়েছে তো তাদেরকেই আমরা বলবো এক্সোটিক ফিশ। এবং এই এক্সোটিক ফিশের প্রধানত তিনটে ক্যাটাগরি আছে, একটি ক্যাটাগরি ফুড ফিশ, একটা গেম অর স্পোর্টস ফিশ এবং আর একটা লার্ভিসাইডাল ফিশ। কিছু কিছু এক্সোটিক ফিশ আছে, তো সেই সমস্ত এক্সোটিক ফিশগুলো বিভিন্ন ইনসেক্টের লার্ভাকে কিন্তু তারা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে। তো প্রথমে আমরা যেটা দেখবো তো সেটাই হচ্ছে ফুড ফিশ, যেগুলো ইম্পর্টেন্ট তো সেটাই হচ্ছে ফুড ফিশ। অনেক সময় কম্পোজিট মিক্সড ফিশ কালচার বা যেটাকে বলা হয় নিবিড় মিশ্র মৎস্য চাষ, তো এই ক্ষেত্রে রুই, কাতলা, মৃগেলের সঙ্গে সিলভার কাপ, গ্রেস কাপ এবং সাইপ্রিনাস কার্পকে যখন একসঙ্গে চাষ করা হয় তো তখনই তাকে আমরা বলবো কম্পোজিট মিক্সড ফিশ কালচার। হাইপোপথ্যালমিকথিস মলিট্রিক্স, তো যাকে আমরা বলবো সিলভার কার্প, এবং এই সিলভার কার্পকে অনেক সময় চাইনিজ কার্পও বলা হয়। ন্যাচারাল ইনহেবিটেন্ট অফ দ্য আমুর বেসিন অফ দ্য রাশিয়া, তার মানে এরা রাশিয়ার আমুর বেসিনে মানে আমুর নদীর কাছাকাছি এরা প্রধানত থাকে, এবং রিভার সিস্টেম অফ দ্য চায়না। 360 fingerlings of the silver carp was first brought from the Hong Kong in 1959। তার মানে হংকং থেকে 1959 সালে প্রথম 360টা ফিঙ্গারলিংস মানে কি এরকম আঙুলের মতো ছোট্ট মাছকে আনা হয়েছিল 1959 সালে। এবং তারপরে ভারতবর্ষে এরা কিন্তু এখন প্রচুর পরিমাণে এদের কাল্টিভেশন করা হয় এবং স্লাইটলি কম্প্রেসড বডি ইত্যাদি বিভিন্ন ক্যারেক্টার্স আছে। এবং ফ্রাই অ্যান্ড অ্যাডাল্ট ফিড প্ল্যাঙ্কটনস, মানে ছোট মাছ এবং অ্যাডাল্ট এরা কিন্তু প্ল্যাঙ্কটনকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে এই যে এক্সোটিক ফিশগুলো আছে এগুলোকে কোথা থেকে আনা হয়েছিল সেটা মাথায় রাখবে। তাহলে এই হাইপোপথ্যালমিকথিস মলিট্রিক্স বা যেটা সিলভার কার্প, তো একে চাইনিজ কার্পও বলা হয়। এরা প্রধানত ন্যাচারাল এদের যে ইনহেবিটেন্ট সেটা হচ্ছে চীনা, কিন্তু প্রথম একে আনা হয়েছিল হংকং থেকে। ওকে, এবং এরা কি খাবার খায় সেটাও পড়তে হবে। তারপরেই দেখো যে মাছ আছে তো সেটাই হচ্ছে টিনোফেরিনগডন আইডিলা। তো টিনোফেরিনগডন আইডিলা মানে গ্রাস কার্প, অলসো কল্ড হোয়াইট আমুর, এবং নেটিভ অফ দ্য চীন, জাপান এবং রিভার আমুর ইন রাশিয়া। এবং দেখো ফার্স্ট ইন্ট্রোডিউসড ফ্রম জাপান, মানে জাপান থেকে প্রথম এটাকে আনা হয়েছিল ইন 1959 অ্যাট কটক, উড়িষ্যার কটকে প্রথম একে আনা হয়েছিল। ক্যান টলারেট স্লাইট ব্র্যাকিশ ওয়াটার, কিছুটা নোনতা জলও কিন্তু এরা টলারেট করতে পারে। এবং আপার জ স্লাইটলি লঙ্গার দেন দ্য লোয়ার জ, এদের যে উপরের যে জ আছে সেটা কিন্তু তুলনামূলকভাবে বড় দেন লোয়ার জ। বারবেলস কিন্তু অ্যাবসেন্ট থাকে। এবং অ্যাডাল্ট ইজ ভোরাসিয়াস হার্বিভোরাস, মানে প্রচুর পরিমাণে জলজ শ্যাওলা ইত্যাদি এরা প্রধানত খায় এবং অ্যাকোয়াটিক উইডসকে এরা প্রধানত খাদ্য হিসাবে এরা গ্রহণ করে। এরপরে যে মাছ আছে দেখো সাইপ্রিনাস কার্পিওকে অনেক সময় কমন কার্প বলা হয়। Imported in 1939 from Ceylon and then in 1957 from Bangkok। তাহলে ব্যাংকক থেকে একে আনা হয়েছিল 1939 সালে প্রথম সেইলন থেকে আনা হয়েছিল, তারপরে 1957 সালে ব্যাংকক থেকে আনা হয়েছিল। এবং অ্যানাদার ভ্যারাইটি দ্যাট ইজ দ্য স্কেল কার্প, তো সাইপ্রিনাস কার্পের আরও একটা ভ্যারাইটি আছে তাকে আমরা বলবো স্কেল কার্প। আইডিয়াল ফর কালচার ইন বোথ কোল্ড অ্যান্ড দ্য ওয়ার্ম ওয়াটার, এবং টেম্পারেচার রেঞ্জ বিটুইন 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এদের প্রধানত কালচার ভালো হয়। এবং সিম্পল লিপস, এদের যে লিপস আছে সেটা সিম্পল। এবং 2 pairs অফ বারবেলস প্রেজেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 জোড়া বারবেল কিন্তু এদের থাকে। কাদের থাকবে? সাইপ্রিনাস কার্পে 2 জোড়া বারবেল থাকে। ফ্রাই মানে ছোট মাছ প্রধানত জু প্ল্যাঙ্কটনকে খাবার হিসেবে গ্রহণ করে, এবং যখন অ্যাডাল্ট হয় তখন সিপড অন অল কাইন্ডস অফ ফুডস, মানে ভোরাসিয়াসলি অমনিভোরাস, সমস্ত রকমের মানে ফাইটোপ্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন এই সব কিছুকে যখন খাদ্য হিসেবে গ্রহণ করে তো তখনই তাকে আমরা বলবো ভোরাসিয়াস অমনিভোরাস। এছাড়া আরও একটা এক্সোটিক ফিশ আছে, তো তার নাম হচ্ছে তেলাপিয়া মাছ। দেখো তেলাপিয়া মোজাম্বিকা, নেটিভ অফ দ্য রিভার্স ইন ইস্ট কোস্ট অফ আফ্রিকা। তার মানে আফ্রিকা থেকে একে প্রধানত আফ্রিকাতেই প্রধানত এরা ন্যাচারাল ফিশ। এবং ব্রট টু ইন্ডিয়া ফ্রম ব্যাংকক থেকে আনা হয়েছিল ভারতবর্ষে 1952 সালে। এবং ফ্রাই টেক জু প্ল্যাঙ্কটন, এদের যে ছোট মাছ আছে সেগুলো প্রধানত ছোট এনিম্যালকে খাদ্য হিসেবে গ্রহণ করে, জলজ এনিম্যালকে। এবং অ্যাডাল্ট কিন্তু ফাইটো এবং জু প্ল্যাঙ্কটন 2 ধরনের খাবারই কিন্তু অ্যাডাল্ট গ্রহণ করে। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম তো সেটা হচ্ছে প্রধানত অ্যাকুয়াকালচার কাকে বলে, এবং পিসি কালচার বা মৎস্য চাষ কিন্তু অ্যাকুয়াকালচারেরই একটা পার্ট। এবং তার সঙ্গে সঙ্গে
বিভিন্ন রকমের ইন্ডিজিনাস এবং এক্সোটিক ফিশ নিয়ে আলোচনা করলাম। ইন্ডিজিনাস ফিশ হচ্ছে সেগুলোই যেগুলো প্রধানত দেশি মাছ, এবং সেই দেশি মাছ যখন ফ্রেশ ওয়াটারে থাকে তো তখনই তাকে আমরা বলবো কার্প। যেমন মেজর কার্প, মাইনর কার্পের পার্থক্য আলোচনা করলাম। তার সঙ্গে সঙ্গে লেবিওরোহিতা, রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স নিয়ে আলোচনা করলাম। ক্যাটফিশ নিয়ে আলোচনা করলাম। যে সমস্ত ক্যাটফিশকে বর্তমানে চাষ করা হচ্ছে এগুলো সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। এবং ভারতবর্ষে কিছু প্রধানত মেরিন ফিশ নিয়েও আলোচনা করলাম, যেমন ইলিশ মাছ ইত্যাদি, এগুলো একটু আইডিয়া রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে 3 রকমের এক্সোটিক ফিশ যেটা কম্পোজিট মিক্সড ফিশ কালচারে ইউজ হয়, যেমন সিলভার কার্প, গ্রাস কার্প এবং সাইপ্রিনাস কার্প, এগুলো সম্পর্কে আলোচনা করলাম। তোমরা যখন পড়বে তখন এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্সের মধ্যে কার মধ্যে বার্ডস আছে এই অংশটা যেমন তোমাদেরকে পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে এদের ফিডিং হ্যাবিট পড়তে হবে, এবং তার সাথে সাথে জলের কোন স্তরে এরা থাকে। দেখো, কাতলা মাছ এবং সিলভার কার্প এরা জলের উপরের স্তরে থাকে, এবং রুই মাছ এবং তার সঙ্গে সঙ্গে গ্রাস কার্প এরা জলের মিডল স্তরে থাকে, মানে কলাম ফিডার বলা হয়। এবং মৃগেল মাছ এবং সাইপ্রিনাস কার্প এরা প্রধানত জলের একদম নিচের স্তরে থাকে, এবং এই ডিফারেন্ট স্তরে যেহেতু এরা বসবাস করে তো এই হিসাবেই একটা নির্দিষ্ট রেশিওতে এদেরকে চাষ করা হয়। যখন দেশি এবং বিদেশি মাছ এই দুটোকে যখন একসঙ্গে চাষ করা হয় সায়েন্টিফিক মেথডে, তো তখনই তাকে আমরা বলবো কম্পোজিট মিক্সড ফিশ কালচার। মাছকে প্রধানত যে জায়গায় প্রতিপালন করা হয় সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপের পন্ড। তাদের লাইফ সাইকেলের ডিফারেন্ট স্টেজ থাকে, এবং ডিফারেন্ট স্টেজকে ডিফারেন্ট পন্ডে প্রধানত প্রতিপালন করা হয়। পরের ক্লাসে আমরা এটা সম্পর্কে আলোচনা করব। এবং আমি আবারও বলছি, তোমাদের পিএসসি সিলেবাসে কিন্তু ইকোনমিক জুলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্শন পিসিকালচার, এবং ইকোনমিক জুলজিতে কিন্তু তোমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে, কারণ সেকশন 1 এবং সেকশন 5-এ হার্ডকোর জুলজি অংশ আছে। যেহেতু তোমরা জুলজিতে এক্সামিনেশন দিতে যাচ্ছ, তাহলে জুলজির এই অংশগুলো খুব ভালো করে কভার করতে হবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।